চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খুবই গুণী একজন সঙ্গীত শিল্পী। তার গান দিয়ে সবসময় তিনি দর্শকদের মন জয় করেছেন। তার কথা এত প্রশংসা করে না বাড়িয়ে সরাসরি তার কাছে গল্পে চলে যায়। হবে গল্প, আড্ডা এবং হবে সুন্দর কিছু গান শোনা। সো দর্শক বুঝতেই পারছেন, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গুণী সঙ্গীত শিল্পী রাজা বশির। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে যে অনেকদিন পর আসলে আপনাকে পেলাম। কাজ এখন গানের কাজ কি কম করা হচ্ছে কিনা, নাকি ব্যস্ততা অন্য কোনো কারণে কম কেন আসছেন দর্শকদের মাঝে? কম ঠিক না। রিসেন্টলি আমি অস্ট্রেলিয়া থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সাউন্ড প্রোডাকশনের উপরে। তো যার কারণে পড়াশোনা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো এই কারণে জাস্ট 6-8 মাসের একটা গ্যাপ, কিন্তু তারপরেও কাজ অল্প অল্প করেছি। আসলে পছন্দের শিল্পীদের দর্শকরা প্রতিনিয়ত চায়, এই গ্যাপটাও মনে হয় দর্শকরা সইতে পারছেন না। সো এই যে অস্ট্রেলিয়া বাংলাদেশের মাঝে কাজ কতটুকু করা হয়েছে কি বা কাজ হাতে নেওয়া হয়েছে কিনা, গানের সাথে কতটুকু যুক্ত থাকা হয়েছে? অবশ্যই মিউজিক নিয়ে কাজ করেছেন, তারপরে যেহেতু আমার প্রফেশন প্যাশন দুটোই গান, আল্লাহর রহমতে এবং আব্বা আম্মার দোয়াতে সেটাই হচ্ছে। তো গান নিয়েছিলাম, যেমন অস্ট্রেলিয়াতে নতুন কাজের মধ্যে একটা ছবির কাজ নিয়েছি আল্লাহর রহমতে। তো ওটার মিউজিক ডাইরেকশনের ফুল কাজটা আমি করছি। ছোট্ট একটা আমার অ্যাক্টিং এর পার্টও আছে। আচ্ছা, অভিনয় শিল্পী হিসেবেও দেখতে পারবো নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ওটার মধ্যে আমার ভাগনা সরগম সেও করেছে, আমার বন্ধু ইব্রাহিম সেও করেছে। আবার আমাকে যে অ্যাসিস্ট করে যে আমাদের যে অসীম, সে ওটাতে ক্রিমিনালের পার্ট করেছে। আচ্ছা, একটু কি রিভিল করা যাবে? আমরা কি একটু জানতে পারি আপনার ক্যারেক্টারটা কি, এবং এটা কি আপনার প্রথম কাজ কিনা অভিনয় জগতে? মানে পর্দায় যদি বলি, এটা আমার প্রথম। আচ্ছা, পুলিশ অফিসার হিসেবে কাজ করছি। আচ্ছা। তো অস্ট্রেলিয়াতে ওটা আমি আন্ডারকভার পুলিশ অফিসার হিসেবে থাকবো। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে। আপনি এত মানে সফটলি কথা বলেন এবং আপনি খুবই ভদ্র একজন মানুষ। পুলিশের ক্যারেক্টারটা খুব একটা দাম্ভিকের বিষয় থাকে, ভয়েসটাও খুব রাফলি বলতে হয় যতটুকু আমরা দেখি আসলে মুভিতে। সেখানে কি একটু প্রবলেম হয়েছে কিনা, বা কেমন এনজয় করেছেন আসলে কাজটা করতে? এনজয় আসলে অনেক করেছি, এখনো অনেক করা বাকি। এটা মোটামুটি 2 বছরের একটা প্রজেক্ট, এখনো কাজ শেষ হয়নি। ইনশাআল্লাহ এটা নেটফ্লিক্সে আসবে। যেহেতু আমি ওখানে আন্ডারকভার পুলিশ অফিসার হিসেবে কাজ করছি, তো এই জন্য যিনি ডাইরেক্টর পিটার, উনি আমার ক্যারেক্টারটা দেখেই, আমার নেচার দেখে উনি বলে যে না, এটা তোমারই স্যুট করবে, তুমি এটাতে করো। চমৎকার, আমরা সেটাও আপনাকে দেখতে পারবো। আচ্ছা, আর একটা চমক আছে, ওটার মধ্যে একটা আইটেম সং আছে যেটা আমার কম্পোজিশন, আমার বোন গাবে। আচ্ছা, তাহলে আমরা বাকি আলোচনা আরো করব, তার ফাঁকে একটা গান শুনে নিই। কোন গানটা শোনাবো? শিফাত শাহরিয়ার ভাইয়ের লেখা, আমার সুর করা গান, ওটা তাহলে একটু গাই। উঠান জুড়ে জল জমেছে, আবছা মেঘ দুপুর, টাপুর টুপুর বৃষ্টি নূপুর, পাতার মাঝে সুর। উঠান জুড়ে জল জমেছে, আবছা মেঘ দুপুর, টাপুর টুপুর বৃষ্টি নূপুর, পাতার মাঝে সুর। বাহ, চমৎকার। কিন্তু শেষ হলো কেন গানটা? এত কম কেন সময়টা গানটা হলো? এই গানটি এত সুন্দরভাবে আপনি বলছিলেন, এবং অবশ্যই মিউজিক ছাড়া, কিন্তু মিউজিক সহ যখন গানটা আসলে শোনা হয় তখন মনে হয় আরেকটু যদি শুনতে পারতাম। তবে চমৎকার লেগেছে, প্রত্যেকটা গানই তো দর্শকের কাছে ভালো লেগেছে, কিন্তু তার মাঝে কিছু গান থাকে যেটা টার্নিং পয়েন্ট হয়ে যায়, দর্শকরা খুব বেশি পছন্দ করে, এবং তখন থেকে হয়তোবা চেনা শুরু করেন যে রাজা বশির। আমরা তো অনেক গানই লাইফে গাই, সেখান থেকে কোন গানটি সর্বপ্রথম দর্শকদের নজর কেড়েছে? প্রথম যে আমি গানের সুর করেছিলাম, আমার প্রথম গানটা ফুলের মতো ঝরে গেছো তুমি, ওই গানটা আসলে দর্শকদের মধ্যে অনেকেই পছন্দ করেছিলেন। আর ব্লেসিংসের বিষয়টা হচ্ছে মায়ের প্রচণ্ড পছন্দ ছিল। তা আমার কাছে মনে হয় যে যেহেতু আম্মার একটা দোয়া ছিল, প্রথম সুর করা ছিল আব্বার মানে সান্নিধ্য নিয়ে, আব্বার অনুমতি নিয়ে পুরো বিষয়টা হয়েছিল, আমার মনে হয় ওই গানটা দিয়ে আমার মানে টার্নিং পয়েন্ট ঠিক বলবো না, পথ চলার যে বিষয়টা হয়তো ওটা দিয়ে শুরু। বাহ, আচ্ছা, গানে যেহেতু আছেন, গানের পছন্দ করছে দর্শকরা, সেই সাথে মেয়ে ভক্ত তো প্রচুর আছে, ছেলে ভক্তও তো আছে অবশ্যই। তো ভক্তদেরকে নিয়ে এমন কোনো স্মৃতি আছে কিনা যেটা এখনো আপনাকে খুব হাসায়, কিংবা এখনো আপনার বেশ মনে আছে, যেটা খুব একটু অন্যরকম,
সেরকম কোনো স্মৃতি যদি থাকে আমাদের সাথে যদি শেয়ার করতেন। এরকম স্মৃতি আসলে আছে, অনেকই আছে। তার মধ্যে একটা মজার কোন একটা স্মৃতি শুনতে চাই। মজার স্মৃতি যেমন নিশ্চয়ই নারী ভক্ত নিয়ে কিছু একটা হবে আমার যা মনে হচ্ছে। না, নারী ভক্ত তো আছেই। যেমন গত পরশুদিনও ওই যে বললাম না আমার বন্ধু ইব্রাহিম, ও আমাকে ফোন দিয়ে হঠাৎ করে বলল যে ভাইয়া আপনি ঢাকায় আসছেন, তো শুনে মানে তার একজন ফ্রেন্ড, তো সে খুব ইন্টারেস্টেড আমার সাথে দেখা করার জন্য। আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে নিয়ে আসো। বলে না, আপনার সাথে গিয়ে সেলফি তোলার জন্য সে প্রায় 3 বছর ধরে ওয়েট করছে। আমরা ঠিক আছে তাহলে নিয়ে আসো। তো এরকম ছোট ছোট বিষয়টা তো নিশ্চয়ই এটা লেডি ভক্তই। হ্যাঁ, তার বন্ধু। আচ্ছা, এই কারণে আরো বেশি এক্সাইটেড সে। বাহ, চমৎকার। আপনার বাবার তো অসংখ্য গান এবং সেই গানগুলো প্রত্যেকটাই যেন একদম শ্রুতি মধুর এবং প্রত্যেকটা গানেরই আমরা বিশ্লেষণ করতে গিয়ে প্রশংসা করতে গিয়ে ফুরিয়ে যাবে না। তো এই গানগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা করছেন কিনা বা সংরক্ষণের জন্য কোনো কাজ শুরু করেছেন কিনা? সংরক্ষণের জন্য যেটা যে আমি এবং আমার বোন দুজনে মিলেই কাজ করছে। আসলে এই বিষয়টা বলবো যে সাগর, এটা এত ইজিও না। তো প্ল্যান আমরা করে রেখেছি যে যেমন বশির আহমদ সম্মাননা পদক আমরা করছি প্রতি বছর, এটা জানেন বোধহয়। তো তার মাধ্যমে কিন্তু আব্বার যত গানের কালেকশন আছে আমরা ধীরে ধীরে ওটাকে সংরক্ষণ করার চেষ্টা, একটা আর্কাইভ করার চেষ্টা, একটা ওয়েবসাইট করার প্ল্যান আছে আমাদের। ইনশাল্লাহ কাজ চলছে, সামনে নিশ্চয়ই একটা আপডেট দিব। আচ্ছা, আপনার বাবার কোন গানগুলো আপনাকে সবচেয়ে বেশি টানে? এটা আসলে বলা খুব কঠিন আমরা জানি, কিন্তু ছোটবেলায় যখন গান শুনেছেন বা মনে হয়েছে যে বাবার এই গানটা আমি বারবার শুনি, এরকম তো বেশ পছন্দেরও কিছু গান লিস্টে থাকে, প্রত্যেকটা গানই আসলে চমৎকার। আসলে বিষয়টা হয়েছে কি আপু, যে বাবা যখন ছিলেন, মা যখন ছিলেন, তখন গানগুলো ওভাবে শোনা হতো না, কারণ বাবা মার সাথেই আছেন। শেখাটা হতো, আব্বা আম্মা বিভিন্ন বন্দিশ দিতেন বা কোনো গান তুলে দিতেন। এখন বিষয়টা হয়েছে কি যে আব্বা আম্মার যতগুলো গান শুনছি, যেহেতু ওদিকে লার্নিং কার্ভটা নেই, তো এখন ওই বাবা মার গানটা শুনে শুনে কিভাবে গাচ্ছে, কিভাবে সুরগুলো আসছে, কিভাবে কাজ দিচ্ছে, তো যার কারণে এখন প্রতিনিয়ত মানে শেখার জন্য গানগুলো অনেকবার শোনা হচ্ছে। আচ্ছা, তো যে বললেন না কোন গানটা বেশি টানে, এটা আসলে বলা অনেক মুশকিল। তারপরেও বলবো যে বাবার গান আছে একটা, অভিমান করি অভিনয় করি না। আচ্ছা, এই গানটা যেমন অভিমান করি অভিনয় করি না, ভালোবাসি এইটুকু জানি, অপবাদে ভয় করি না, অভিমান করি অভিনয় করি না। বাহ, মারাত্মক কথা। তো এই যে কথা ভিত্তিক গান, তো এইগুলো আসলে শুনলেই আসলে গান কাটা একদম আমারও সেম অবস্থা, একদম খুবই ভালো লাগছিল। আচ্ছা, আমরা যখন দেখি কোনো সঙ্গীত শিল্পী হয়তো বা তার ফ্যামিলিতে কেউ সঙ্গীতে নেই, কিন্তু তবুও তার ভালোবাসা থেকে সঙ্গীতে আসেন, এবং আপনার পুরো ব্যাকগ্রাউন্ডে সব জায়গাতেই দেখা গেছে যে আপনি বাসা থেকে, বাসার লোকজন থেকে শুরু করে আপনার বোন সবাই কিন্তু বেশ ট্যালেন্টেড এবং প্রত্যেকেই হয়তো বা গানের সাথে যুক্ত। তো সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রিতে আসতে গিয়ে কোনো বেনিফিট হয়েছে কিনা, বা সংস্কৃতি মনে একটা পরিবার থেকে আসলে কতটুকু আসলে বেনিফিটেড পাওয়া যায়, কিংবা নিজের জায়গা থেকে কতটুকু আসলে এক্সপেরিয়েন্সড করা যায়, কিংবা শেখার জায়গাটা কতটুকু প্রসিদ্ধ হয়? জেনারেশন ওয়াইজ যদি বলি, বাবা মা তো বলার অপেক্ষায় রাখে না, বাবা মা হাত ধরে তো চলে আসা। এরপরে আমার যে বোন, তার কাছ থেকে এখন আমি শিখছি অনেক কিছু। যখনই কোনো কিছু প্রবলেম হচ্ছে, অস্ট্রেলিয়াতে থাকা অবস্থাতেও কোনো রাগনি নিয়ে যদি কনফিউশন হয়ে যায়, আমি সাথে সাথে আপাকে ফোন দিচ্ছি, ভিডিও কলে যাচ্ছি, জিজ্ঞেস করছি, সে আমাকে বলছে। ভাগনা এখন নতুন জেনারেশনের, ওকে আমি অনেক সময় বলি যে আচ্ছা বলো তো, আমি একটা গান শুরু করতে বলছি, তোমার কোন গানটা বেশি পছন্দ, তো হয়তো বা সে আমাকে কোনো একটা গানের রেফারেন্স দিয়ে দিল যে এই গানটা এখন অনেক ভালো লাগছে। তো এই বেনিফিটগুলো তো ডেফিনেটলি পাচ্ছি। আর এরপরে যে ধরেন আমার বউ এবং আমার যে দুল্লা ভাই, ওনারাও গানের কি বলবো, লাইনে না, কিন্তু তারা গান গায়। আমার বউ তো বাবারই ছাত্রী ছিল, আর এখন যেহেতু আমরা ওখানে একসাথে থাকছি, যখনই কোনো কম্পোজিশন করছি প্রথমে আমি ওকে শুনিয়ে ওকে বলি যে দেখো তো কেমন হচ্ছে। তো এই যে সব কিছু নিয়ে আমি আসলেই
অনেক লাকি। আচ্ছা, ভালো কথা বলেছেন। আপনার ভাগনার কথা থেকে একটু আসতে চাই। নতুন প্রজন্মের কাছে আসলে পুরোনো দিনের যে গানগুলো 80-90 দশকের বা আপনাদের যে গানগুলো এখনো করছেন, যে একটা কথা অন্যরকম একটা মাধুর্য, কথাগুলো একটু ভারী ভারী, এত গভীর, এই জিনিসগুলো কি তাদের মধ্যে আগ্রহটা আছে কিনা, বা তাদের কাছে পুরোনো দিনের গানগুলো কতটুকু আসলে ইম্প্যাক্ট পড়ে, বা তারা কতটুকু পছন্দ করে? পছন্দ আমার মনে হয় পুরোনো দিনের গান কেউ না করে পারবে না, কারণ এখন ধরেন যারাই একদম মানে আমাদের পরের জেনারেশন, তারাই তো নতুন জেনারেশন, তারা যখন গান করছে তারা কিন্তু আসলে পুরোনো গানগুলোকে রিমেক করছে। তো ওইখান থেকে তারা শিখছেও। হ্যাঁ, যদি ভাষাগত দিক থেকে ডেফিনেটলি একটু চেঞ্জ হচ্ছে। যেমন কীভাবে বোঝাবো, যেমন প্রথম দিকে মানে আব্বাদের জেনারেশনে যখন রোম্যান্টিক গানগুলো হতো, তার প্রেমিকাকে সম্বোধন করা হতো আপনি করে গানের মাধ্যমে, কিন্তু এখন তোকে। তো বিষয়টা হচ্ছে কি, জেনারেশন চেঞ্জ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, প্রেমটা কিন্তু থেকে যাচ্ছে, জাস্ট চেঞ্জ ওভার হচ্ছে, আর কিছু না। আচ্ছা, এই মুহূর্তে আরেকটি গান শুনতে চাই, অবশ্যই একটা রোমান্টিক গান শুনতে চাই আপনার কণ্ঠে। বাবার সুর করা, জি, বাবার গান একটা তাহলে করি, সেটা বাবার মৌলিক গান ছিল। আচ্ছা, তো এইটা যেটা হচ্ছে যে আমি আর আমার বউ যখনই লং ড্রাইভে যাই তখন এই গানটাও আমার কাছ থেকে শোনে। আচ্ছা, বাহ, তাহলে তো আমাদের প্রোগ্রামের মাধ্যমে আবার ভাবি সেই গানটি শুনতে পাচ্ছে। হ্যাঁ, চেষ্টা করছি। বাবার লেখা, হ্যাঁ বাবার লেখা এবং বাবার সুর করা। যে আমার কবিতা, যে আমার গানে, যে আমার সুরে সুরে, যে আমার তানে, তুমি কি সেই, তুমি কি সেই, আরে তুমি কি সেই, তুমি কি সেই। এটা অন্তরটা একটু মাঝরাতে ভেঙে যায় ঘুম যার ডাকে, চোখেরও আড়াল হয়ে স্বপ্নেরও কাছাকাছি থাকে, দিন রাত থাকি আমি যার সন্ধানে, তুমি কি সেই, তুমি কি সেই। বা চমৎকার। আমার তো মনে হচ্ছে যে আসলে ভাবি যখন রাগ করেন, মেডিসিন হিসেবে কি গানই কাজ করে কিনা? রাগ করে না, রাগ করে না? বা চমৎকার, তাহলে তো খুবই ভালো। অভিমান করে তখন কি গান গাওয়া হয় কিনা ভাবির জন্য? বাহ, তখন ম্যাক্সিমাম টাইম গাই আমি ওই যে হরিণ হরিণ নয়ন কেন ছলো ছলো, বলো ও গো অভিমানী কি হলো। এত সুন্দর করে গান গেয়ে শোনালে আসলে রাগটা এমনি চলে যায়, অভিমান চলে যায়। আচ্ছা, গানে যেহেতু আপনি এবং আপনার বোন দুজনেই আছে, একটু জানতে চাই গান নিয়ে কখনো খুনসুটি হয়েছে কিনা, যে আপু এত ভালো করেছে, বা আমার গানটা সে দেখছে আমি একটু ভালো করি, বা কেন সে ভালো করছে, এরকম কখনো কোনো খুনসুটি হয়েছে কিনা? না, এটা হয়নি, কারণ ও তো মেয়ে কণ্ঠ, আমার তো ছেলে কণ্ঠ। না, সেটা তো আছে, কিন্তু একই যে ভাই বোনের একটা হয় না খুনসুটি? না, এরকম কখনো হয়তোবা ও যদি ভাই হতো অথবা আমি যদি বোন হতাম তাহলে হয়তোবা হতো। আচ্ছা, তাহলে ইচ্ছে হতো না। কিন্তু এখন যেটা হয় যে কোথাও আমরা যদি ডুয়েট গাইতে যাই, তো ও আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা একটু বলতো এক্সটেম্পো কি দিব, তা আমি যতটুকু পারি বলে দিই, আবার আমি ওকে বলি আচ্ছা বলো তো কিভাবে গাবো এটা, তখন এই হেল্পটা হয়, তো ওইটা হয় না কখনো। আচ্ছা, আরেকটি প্রশ্ন করতে চাই যে এখন যে নতুন একটা প্রজন্ম এসেছে, যেখানে ভাইরাল ট্রেন্ডি একটা ওয়ার্ড বা এই দুটি ওয়ার্ড আসলে বেশ জনপ্রিয়, এবং সেই জনপ্রিয় ওয়ার্ডটা কিন্তু আমরা আগে ব্যবহার করতাম যখন 80-90 দশকের যে গানগুলো হতো, বা আমরা ব্যাক টু যদি 10 বছর 15 বছর আগে গানগুলোর কথা বলি, তাহলে ওখানে কিন্তু হতো সুপারহিট, জনপ্রিয়, এই যে এই শব্দগুলো, এবং কালক্রমে কি আসলে ট্রেন্ডি বা ভাইরাল শব্দটা কি একই ধাঁচের কিনা, বা আসলে ডিফারেন্স আছে কিনা, সে ব্যাপারে একটু আপনার মতামতটা জানতে চাই। যেটা হচ্ছে যে ভাইরাল যে বিষয়টা, এইটা এখন যে ট্রেন্ডটা হয়েছে এটা অনেক ইজি হয়ে গেছে। যেমন কাউকে ছোট করব না, কাউকে বড় করব না, বিষয়টা জাস্ট যেহেতু প্রশ্ন আসছে এই জন্য এখন যে এনভায়রনমেন্টটা চলছে ওটার ইয়ে করে বলছি, যে যার হাতে মোবাইল আছে উনি কি করছেন, যে কোনো একটা সিনে বা যে কোনো একটা ইয়েতে গান গেয়ে বা কবিতা আবৃত্তি করে বা অভিনয় করে বা কোনো বক্তৃতা দিয়ে দিচ্ছেন। সামহাউটা যদি ক্লিক করে যায় তাহলে সেটা চলে যাচ্ছে, একটা হাইপে উঠে যাচ্ছে। কিন্তু আব্বাদের জেনারেশনে যেটা সুপারহিট বা যেটা আপনি বললেন, ওটা কি হতো, ওটা সবাই শিখে কষ্ট করে সাধনা করে
তারপর কিন্তু একটা গান গাওয়ার চেষ্টা করতাম, তখন ওটা গিয়ে দর্শক শ্রোতাদের কাছে ভালো একটা পরিশীলিত জিনিস পৌঁছাতো, দর্শকরা ওটা ওভাবে অ্যাকসেপ্ট করতেন। তো যার কারণে ওইটা সুপার হিট হতো। ওটা এখনো স্থায়ী, এখনো মানুষ শুনছে গানগুলো। এখনো বাবার গান আমার সাথে মনে হয় আমাদের কাছে মনে হয় না আসলে, আমরা বলি যে পুরোনো দিনের গান, সোনালী দিনের গান। হ্যাঁ, সোনালী দিনের। ওই সুপার হিটটা কিন্তু এখন পর্যন্ত আছে, মানে যুগ 50 বছর 60 বছর হয়ে যাচ্ছে কিন্তু এখনো আছে। আর ভাইরাল বিষয়টা হচ্ছে, ভাইরাল হচ্ছে, একটা র্যাঙ্কিং এ চলে যাচ্ছে, অ্যালগরিদমে গিয়ে হিট করছে, ওটা 3 দিন পর ওটা কিন্তু আর ভাইরাল থাকছে না। তো এইটাই অটোমেটিক্যালি কিন্তু হারিয়েও চলেও যাচ্ছে। এটাই আমার মনে হয় একটা ডিফারেন্স। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর গান শুনিয়েছেন এবং আমার মনে হয় রাগ করলে আমারও হয়তো বা রাগটা চলে যেত, এত সুন্দর গান করেছেন। অনেক ভালো একটা আড্ডা হয়েছে, অনেক শুভকামনা রইল আপনার আগামী কাজের জন্য, আপনার জীবনের জন্য। ভালো থাকবেন সবসময়। ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ATN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক